হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল এ কিভাবে কিছু বেসিক ট্যাগ ব্যবহার করতে হয়। সো আমরা প্রথম যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে হেডিং ট্যাগ। সো আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে হেডিং বা টাইটেল রাখতে হবে। সেজন্য আমরা প্রথম যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে হেডিং ট্যাগ বা H1 ট্যাগ। তো এর জন্য আমি প্রথমে এক্সক্লেমেটরি সাইনে প্রেস করে ট্যাব বাটনে প্রেস করছি যেন আমাদের কোডটি অটো জেনারেট হয়। দেন বডি ট্যাগের ভেতর আমাদের বেসিক্যালি সব ট্যাগগুলো লিখতে হবে। সো প্রথম যে ট্যাগ লিখবো আমরা সেটি হচ্ছে হেডিং ট্যাগ বা H1 ট্যাগ। এখন হেডিং ট্যাগ বেসিক্যালি 6 ধরনের হয় বা 6টি লেভেলে হয়। H1, H2, H3, H4, H5 এবং H6। সো যদি আপনি H1 ব্যবহার করেন, যদি আমরা এখানে লিখি H1 লিখে যদি আমি ট্যাব প্রেস করি তাহলে আমাদের কোডটি অটো কমপ্লিট হয়ে যাবে। দেন এইখানে আমি আমার টেক্সটটি লিখতে পারি। আমি একটু জুম ইন করি। ওকে, সো এখন আমরা লিখব দিস ইজ হেডিং 1। এখন অবশ্যই প্রতিবার ফাইলে কোড লেখার পর আপনাকে ফাইলটি সেভ করতে হবে। সো আমি এখানে সেভ করছি। দেন এই যে এখানে যে গো লাইভ বাটন আছে এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো যদি আমি ওয়েবসাইটটি ওপেন করি তাহলে আমাদের এখানে দিস ইজ হেডিং 1 শো করছে। সো এটা ছিল বেসিক্যালি হেডিং 1। বাট যদি আমরা হেডিং 2 ব্যবহার করি, আমি ছোট একটি টেক্সট লিখি যেমন H2, এটাও চেঞ্জ করে এটা আমি H1 লিখে দিই। ওকে, সো H1 এর ট্যাগের ভিতরে আমরা H1 লিখে রেখেছি এবং H2 এর ভেতরে H2 লিখে রেখেছি। এখন যদি আমরা চেক করি তাহলে এইখানে দেখুন H1 ট্যাগ সব থেকে বড়, তারপর একটু ছোট হচ্ছে H2। ঠিক তেমনই যখন আমরা H3, H4, H5 এবং H6 ব্যবহার করব, এখানে টেক্সট সাইজগুলো একটু একটু করে কমতে থাকবে। প্রথমটা সব থেকে বড় হবে, তারপর একটু ছোট, তারপর আরেকটু ছোট, এভাবে করতে করতে H6-এ এসে একদম ছোট হবে। সো আমি যদি এই লাইনকে কুইকলি ডুপ্লিকেট করি, সো কোনো লাইনকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে দুটি উপায়ে করতে পারি। ইদার আমি সবগুলোকে কপি করে পেস্ট করতে পারি, অথবা আমি এখানে ভিএস কোডে একটি শর্টকাট ব্যবহার করতে পারি। সো ভিএস কোডের শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের অল্ট, শিফট এবং ডাউন বাটন। সো মনে রাখবেন অল্ট বাটন, শিফট বাটন এবং ডাউন বাটন একসঙ্গে প্রেস করলে লাইনটি ডুপ্লিকেট হবে। আপনি যতবার লিখবেন লাইনটি ততবার ডুপ্লিকেট হবে। সো আমি এখানে চেঞ্জ করে H3 লিখে দেই, এটাও H3, এখানে H3, H4, H5 এবং লাস্টে এসে H6। ওকে, এখন আমি যদি ফাইলটি সেভ করে ওয়েবসাইটটি চেক করি তাহলে একটু খেয়াল করে দেখুন H1 আমাদের সব থেকে বড়, তারপর H2, তারপর H3, তারপর H4, H5 এবং H6। সো আপনার যদি এরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনাকে সব থেকে বড় টেক্সট শো করতে হবে, আপনি H1 ব্যবহার করতে পারেন। তার থেকে ছোট হলে H2, H3, এভাবে করে সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। আচ্ছা, এইখানে যে ওয়েবসাইটে যখন আপনি লিখবেন প্রতিবার H1, আপনার ধরেন ওয়েবসাইটটিতে যে টাইটেল আছে বা কোনো আর্টিকেলের টাইটেলে আপনি এতটুকু রাখতে চান, যেমন H6 রাখতে চান, তাহলে কি আপনি H6 ব্যবহার করবেন নাকি H1 ট্যাগ ব্যবহার করে এখানে টেক্সটকে ছোট করে দেবেন? সো যদি আপনি CSS ব্যবহার করেন, CSS এর মাধ্যমে কিন্তু এই টেক্সটকে চেঞ্জ করা যায়। তাহলে আপনি বেসিক্যালি করবেনটা কি? সো মনে রাখবেন H1 হচ্ছে ওয়েবসাইটের এসইওর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো যদি আপনি কোনো ওয়েবসাইটের কোনো আর্টিকেলকে র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে অবশ্যই H1 ব্যবহার করতে হবে। সো H1 হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে, তারপর H2, তারপর H3, তারপর H4, H5, দেন লাস্টলি H6। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। সো H1 হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। সো আমি এখন এর নিচে এসে দ্বিতীয় যে ট্যাগ দেবো সেটি হচ্ছে কোনো একটি প্যারাগ্রাফ জেনারেট করার জন্য বা প্যারাগ্রাফ লেখার জন্য। সো বেসিক্যালি এরকম আমাদের অনেক সময় হয় যে কোনো একটি ধরেন যে আর্টিকেলের হিসাবটা যদি আমরা ধরে নিই, সো আর্টিকেলে কী থাকে, প্রথমে একটি হেডিং থাকে। সো হেডিংয়ের পরে যেটি থাকে ডিটেলসে আমাদের আর্টিকেল লেখা থাকে। এই যে ডিটেলসে করা আছে এটিকে আমরা বেশিরভাগ সময় প্যারাগ্রাফের ভেতর লিখি। সো এর জন্য আমাদের লিখতে হয় পি ট্যাগ, তারপর যদি আমি ট্যাব প্রেস করি অটো কমপ্লিট হয়ে যাবে। এখন এর ভেতরে আমরা আমাদের আর্টিকেলে যে যত ডিটেলস আছে সেগুলো লিখব। তো যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে অনেক বেশি ডিটেলসের লেখা নেই, সো আমি এখানে একটি ডেমো কোড বা ডেমো লেখা জেনারেট করতে চাই। এর জন্য আমাদের
লোডাম লিখতে হবে, দেন কত ওয়ার্ডের জেনারেট করব সেটি লিখতে হবে। ধরেন আমি যদি 100 লিখি, সো প্রথমে আমাদের, আচ্ছা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, সো আচ্ছা এভাবে আমাদের লিখতে হবে, একটু খেয়াল করুন। প্রথমে আমাদের লোডাম লিখতে হবে, তারপর 100 লিখতে হবে, বা বেসিক্যালি আমাদের যেই, এটা একটু কেটে দিই আমি। আচ্ছা, সো প্রথমে লোডাম লিখতে হবে, তারপর 100, বা বেসিক্যালি আপনি যতগুলো ওয়ার্ডের টেক্সট জেনারেট করতে চান সেখানে দিতে হবে বা সেটি লিখতে হবে। এরপরে আপনার কিবোর্ডে ট্যাব বাটনে প্রেস করলে দেখবেন অটোমেটিকভাবে কিছু টেক্সট জেনারেট হয়েছে, এবং এগুলো যদি গুণে দেখেন তাহলে এখানে এক্স্যাক্টলি 100 ওয়ার্ডই থাকবে। সো আমরা এভাবে ডেমো টেক্সট জেনারেট করতে পারি। এখন যদি আমরা ওয়েবসাইটটি চেক করি তাহলে কি আমাদের আউটপুট শো করবে? সো আমি যদি ওয়েবসাইটটি চেক করি, রিফ্রেশ দেই, দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটটি আপডেট শো করেনি। কেন শো করেনি? কারণ ওয়েবসাইটটি আমি সেভ করিনি। আমি বারবার বলেছি না, যতবার কোড লিখবেন আপনাকে প্রতিবার ওয়েবসাইটটি সেভ করতে হবে বা কোডটিকে সেভ করতে হবে। সো এই যে দেখুন এখানে আমাদের সার্কেল শো করছে, মানে এই কোডটি সেভ করা হয়নি। সো সেভ করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল বা CTRL বাটন প্রেস করে ধরে রাখা অবস্থায় এস বাটনে প্রেস করতে হবে। তাহলে দেখবেন সার্কেল চলে গিয়ে এখানে একটি ক্রস বাটন শো করছে, মানে আপনার এই কোডটি সেভ করা কমপ্লিট হয়েছে। এখন যদি ওয়েবসাইট চেক করেন তাহলে দেখুন এই যে এখানে আমাদের প্যারাগ্রাফ শো করছে। এখানে অনেক বড় শো করছে কারণ আমি একটু জুম ইন করে রেখেছি যেন আপনি ক্লিয়ারলি দেখতে পান, বাট এটা হচ্ছে এক্স্যাক্ট সাইজ। সো আমি যদি এতটুকু রাখি তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন না, এই জন্য আমি একটু জুম ইন করে রেখেছি। ওকে, সো আমাদের দুটিটা কমপ্লিট। এখন এরপরে আমরা ওয়েবসাইটের বিভিন্ন টেক্সটকে বিভিন্ন ফরম্যাট নিয়ে কাজ করব। যেমন যদি আপনি কোনো টেক্সটকে বোল্ড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে। সো বোল্ড ট্যাগ হচ্ছে বি লিখে এন্টার প্রেস করবেন, তাহলে বোল্ড ট্যাগ হবে। বেসিক্যালি আপনি যে ট্যাগটি লিখতে চান জাস্ট ওই ট্যাগের নাম লিখে এন্টার প্রেস করবেন, আপনার ওই কোডটি অটো জেনারেট হয়ে যাবে। তো যদি আমি এখানে লিখি বোল্ড, সেভ করে চেক করলে দেখুন এই যে এই লেখাটি বোল্ড হিসেবে আছে। দেন এরপরে যদি আমরা আই ট্যাগ ব্যবহার করি বা ইতালিক ট্যাগ ব্যবহার করি, ইতালিক, দেন দেখুন এই যে টেক্সট আছে টেক্সটটি ইতালিকভাবে শো করছে। যদি আমি কোনো ট্যাগকে স্ট্রংভাবে দেখাতে চাই তাহলে স্ট্রং ট্যাগ ব্যবহার করব, RONG, দেন সেভ করে চেক করলে এই যে দেখুন স্ট্রংভাবে শো করছে। বেসিক্যালি বোল্ড এবং স্ট্রং প্রায় সিমিলার, সো আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে স্মল ট্যাগ। ফাইলটি সেভ করে চেক করলে এই যে এখানে স্মল ট্যাগে শো করবে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করে দেখুন তো, আমি প্রতিবার পরের লাইনে লিখেছি, এখানে বোল্ড ট্যাগ লিখেছি এক লাইনে, ইতালিক ট্যাগ লিখেছি আরেক লাইনে, এভাবে প্রতিবার আলাদা আলাদা লাইনে আমি লিখছি। বাট ওয়েবসাইটে যখন চেক করতে যাচ্ছি তখন কিন্তু সবগুলো সেম লাইনে শো করছে। কারণ ওয়েবসাইটে আপনার এখানে যে নিউ লাইন, আমরা যে লেখার সময় যে নিউ লাইন লিখেছি বা এন্টার দিয়েছি, সো এই এন্টারগুলোকে সে কাউন্ট করে না। এবং যদি কোনো লেখার মধ্যে, যেমন এটা যদি আমি আগে নিয়ে আসি এবং অনেকগুলো স্পেস যদি দেই, সেভ করে চেক করলে দেখবেন এখানে জাস্ট একটি স্পেসই নিয়েছে। এখানে আপনি যতগুলো স্পেসই দেন না কেন, রিফ্রেশ দিয়েও একবার দেখিয়ে দিই, এই যে এখানে যতগুলো স্পেসই দেন না কেন এখানে আমাদের এখানে ব্রাউজার আপনার কোডে এখানে আপনি যতগুলো স্পেসই দেন না কেন, ব্রাউজারে যখন এটা এক্সিকিউট হবে এটাকে সবগুলো স্পেসকে বেসিক্যালি একটি স্পেসে নিয়ে নেবে। যার কারণে এখানে কোনো নিউ লাইন বা এন্টার বা স্পেস এগুলোকে কাউন্ট করা হয় না, এই সবগুলোকে একটি স্পেস আকারে কাউন্ট করা হয়। ওকে, এরপর আমরা যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে ডিলিট ট্যাগ। সো এর জন্য DEL ট্যাগ ব্যবহার করবেন। দেন যদি ডিলিট লিখেন, ফাইলটি সেভ করে দেখুন এই যে টেক্সটের মাঝ বরাবর একটি দাগ হয়ে যাবে, মানে বেসিক্যালি এই টেক্সটটি ডিলিট হয়েছে এইরকম একটি ইলিউশন তৈরি করবে। দেন এরপর যদি আমি INS ট্যাগ ব্যবহার করি, ইনসার্ট ট্যাগ, তাহলে দেখুন এই যে যে ট্যাগ আছে ট্যাগের নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। এরপর যদি আমি মার্ক ট্যাগ ব্যবহার করি, মার্ক ট্যাগ অটো কমপ্লিট হচ্ছে না, সো আমি একটু লিখে কমপ্লিট করি, মার্ক কমপ্লিট করি। এই যে দেখুন যে টেক্সট আছে টেক্সটের পুরো ব্যাকগ্রাউন্ডে এতটুকু জায়গা মিলে একটি মার্ক তৈরি হবে, যেমন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। সো মার্ক ট্যাগের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। এরপর আর কি আছে, আচ্ছা আরেকটা ট্যাগ আছে, আর দুইটা ট্যাগ আছে বেসিক্যালি, আর সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট।
সো অনেক সময় দেখবেন আপনি এই টাইপের দেখেছেন যে এ স্কোয়ার বি, মানে এই যে স্কোয়ার আছে এগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এবং H2O এর ক্ষেত্রে যে নিচে যে H2 আছে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সো এই যে উপরে বা উপরে কোনো কিছু লেখা এবং নিচে কোনো কিছু লেখা, এগুলো আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে লিখতে পারি। সো যেমন আমি এখানে সাপোজ এইচ লিখলাম, দেন সাবট্যাগ ব্যবহার করলাম, এবং এখানে এসে যদি আমি 2 লিখি, এরপর যদি ও লিখি, এখন যদি ফাইলটি চেক করি দেখুন এই যে প্রথমে এইচ তার নিচে ও এসেছে। সো এই স্পেসটা আমি কেটে দিই। দেখুন এই যে নিচে যে বা কোনো কিছু যদি আপনি নিচে লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপ্ট বা সাব লিখতে হবে। বাট আপনি যদি স্কোয়ার টাইপের কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যদি আমি লিখি এ, তারপর হচ্ছে সাব বা সুপারস্ক্রিপ্ট, স্পেসটা কেটে দিই, নাহলে এখানে স্পেস শো করবে। ওকে, এখন যদি আমি চেক করি দেখুন এই যে এ আছে, এর উপর স্কোয়ার শো করছে। সো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো এটা ছিল বেসিক্যালি আমাদের কিছু HTML বেসিক ফরম্যাটিং। আরও কিছু ফরম্যাটিং আছে যেগুলো আমরা সামনের ভিডিওতে দেখব। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।